কি, সকাল সকাল আবার এখানে বড়শি নিয়ে বসেছো? এই পচা ডোবায় কি কোনো মাছ আছে নাকি? আহা, রাগ করছো কেন? তুমি তো জানোই মাছ ধরাটা আমার নেশা, তাই একটু শখ করে বসি আর কি। তাছাড়া বর্ষা গেল, এখন তো এই ডোবাগুলোতে পানি থই থই করছে। জানো তো, এই সময় এসব জায়গায় ভালো কই মাছ পাওয়া যায়। হয়েছে, তোমাকে আর মাছের গল্প শোনাতে হবে না। যাও, খেয়ে দে কাজে যাও। আর হ্যাঁ, আজ কিন্তু মনে করে চাল কিনে এনো, নইলে রান্না হবে না। সে কি আর আমি জানি না ভেবেছো? সবই আমার পোড়া কপাল। আকবর আর আয়েশা যখন কথা বলছিল, তখনই ঘর থেকে আকবরের বৃদ্ধা মা রেহিনা বেগম বলে উঠল, বাবা আকবর, কোথায় গেলি বাবা? একবার আমার ঘরে আয় দেখি। ওই যে, সকাল সকাল তোমার মায়ের ডাকাডাকি শুরু হয়ে গেছে। দেখো, আজ আবার কি ফরমায়েশ জারি করে। এভাবে কেন বলছো গিন্নি? আমার মায়ের বয়স হয়েছে, তাই খাওয়ার ইচ্ছাটাও বেড়েছে। তাই বলে ছেলের হাতের অবস্থা না বুঝে এমন করবে? ওসব তুমি বুঝবে না। মনে রেখো, একদিন আমি তুমিও বুড়ো বুড়ি হব। যাই, দেখি মা কি বলে। কথাটা বলেই আকবর তার মায়ের ঘরে চলে গেল। আমায় ডেকেছো মা? হ্যাঁ রে বাবা, শোন না বাবা, আমাদের বাড়ির পশ্চিমে দেখলাম বেশ ভালো কচু শাক হয়েছে। জানিস তো বাবা, এসব কচু পাতায় মুড়িয়ে যদি ইলিশ মাছ রান্না করা যায়, সে যে কি স্বাদ! যে খায়নি সে কখনোই বুঝবে না। হ্যাঁ মা, সবই তো বুঝি, কিন্তু ইলিশ মাছের যা দাম, গায়ে হাত দিতেও ভয় হয়। আচ্ছা বাবা, তাহলে আর কি, কিন্তু কদিন বা বাঁচবো বল? এখন যদি এসব না খাই, তাহলে হয়তো এ জন্মে আর খাওয়া হবে না। কথাটা বলেই রেহিনা বেগম শাড়ির আঁচলে চোখ মুছতে লাগলো। এ কি মা, আবার কি হলো? সকাল সকাল কাঁদছো কেন? কি আর করব বল বাবা, তোর বাবা বেঁচে থাকলে আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখতো না। এখন ছেলের ঘরে বোঝা হয়ে আছি, তুই যা বলবি তাই তো মেনে নিতে হবে। এসব কি বলছো মা? আমি কি তোমার কোনো ইচ্ছে কখনো অপূর্ণ রেখেছি? আচ্ছা, আমি আজই বাজারে খোঁজ নিচ্ছি, কমে পেলে আজই একটা ইলিশ কিনে আনবো। কথাটা বলে আকবর ঘর থেকে বের হতেই আয়শা তাকে বলল, সত্যি বাপু, তোমার মায়ের ইচ্ছে দিনকে দিন বেড়েই চলেছে। ঘরে চাল নেই, আর উনি নাকি ইলিশ মাছ খাবে। যত সব ন্যাকামো। খবরদার আয়েশা, আমার মাকে নিয়ে একটা কথাও বলবে না। আকবরের কথায় আয়শার চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, দেখো, এগুলো কোনোটাই আমার মনের কথা না। আমি জানি বয়স হলে মানুষ বাচ্চাদের মতো আচরণ করে, কিন্তু যার ঘরে অভাব সেই বোঝে কত জ্বালা। কেঁদো না গিন্নি, দেখো সব ঠিক হয়ে যাবে। আরে চললে কোথায়? খেয়ে যাও। না গো, খিদে নেই। দেখি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে কোনো কাজ পাই কিনা। তাই বলে না খেয়ে যাবে? একবেলা না খেলে গরিব মরে না, বরং শক্ত হয়। কথাটা বলেই আকবর মোড়লের বাড়ির দিকে রওনা হলো। আরে আকবর যে, তা এতদিন পর তুই কোথা থেকে আসলি রে? লজ্জা দেবেন না মোড়ল মশাই, আপনি তো জানেনই কাজের জন্য আমাকে কোথায় কোথায় যেতে হয়, তাই ইচ্ছে হলেও আসার উপায় থাকে না।
বুঝি রে, সবই বুঝি। তা বল, কেমন আছিস? গরিবের আর থাকা, এই আছি কোনো রকম। বলছিলাম মোড়ল মশাই, আপনি যদি আমায় কোনো কাজ দিতেন বড় উপকার হতো। কাজ কোথায় পাবো রে আকবর? কেবল তো বর্ষা গেল, এখন তো তোকে দেওয়ার মতো কোনো কাজই নেই। দেখুন না মোড়ল মশাই, যে কোনো কাজ দিলে আমি করব। আমার যে বড় অভাব চলছে। সত্যি তোদের জন্য বড্ড মায়া হয়। এত যদি সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে কিছু টাকা ধার নে, তবে এর জন্য কিন্তু আমাকে তোর বাড়ির দলিলটা দিতে হবে। না না মোড়ল মশাই, এ আপনি কি বলছেন? ওই ভিটেটুকুই তো আমার শেষ ভরসা। ওইটুকুও যদি বেচে দেই তাহলে থাকবো কোথায়? এই তোদের অবস্থা, ভাঙবি তবু মুচকাবি না। এখন যা এখান থেকে, বিরক্ত করিস না। কথাটা বলেই মোড়ল আকবরের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। হায় বিধাতা, এবার আমি কাজের জন্য কোথায় যাব? সবাই যে শুধু নিজের চিন্তায় ব্যস্ত। এই বলে আকবর পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে বলল, মাত্র এ কটা টাকা আছে, এই টাকা দিয়ে চাল কিনতে হবে। আবার মা তো ইলিশ মাছও খেতে চেয়েছে। দেখি দেখি কি হয়, একবার বাজার থেকে ঘুরে আসি। এসব ভাবতে ভাবতে আকবর বাজারের দিকে হাঁটতে লাগলো। দাও ভাই, আমাকে 1 কেজি চাল দাও তো। সে কি আকবর মিয়া, 1 কেজি চাল দিয়ে করবেটা কি? এ তো একদিনেই ফুরিয়ে যাবে। ভাইরে, অভাবের সংসার, যখন যেভাবে পারি তাই কিনি। যাকে তুমি জলদি জলদি চালটা দাও তো। এই নাও ভাই তোমার চাল। আকবর চাল নিয়ে কিছু দূর এগোতেই তার চোখ গিয়ে পড়ল এক ইলিশ বিক্রেতার দিকে। ইলিশ নেবে গো, ইলিশ, তাজা তাজা ইলিশ, যেমন গন্ধ তেমন বর্ণ, পদ্মা ঘাটের ইলিশ। হ্যাঁ গো ভাই, ইলিশ কত করে? খুব সস্তা গো ভাই, মোটে 1000 টাকা। ওরে বাবা, এ তো আগুন! কমে টমে কিছু পাওয়া যাবে? সস্তা খুঁজলে তুমি এই ছোটগুলো নাও, এগুলো মোটে 600 টাকা কেজি। মাছওয়ালার কথা শুনে আকবর পকেট থেকে টাকা বের করে গুনে নিয়ে বলল, কিন্তু ভাই, আমার কাছে তো মোটে 100 টাকা আছে, এই দিয়ে কিছু হবে না? আকবরের কথা শুনে মাছওয়ালা রেগে গিয়ে বলল, ও টাকা দিয়ে মাছ কেন? মাছের আশও হবে না, তুমি বরং বাড়ি ফিরে যাও। এভাবে বলছো কেন ভাই? আমরা গরিব, তাই বলে কি আমাদের ইলিশ মাছ খাওয়ার শখ হতে পারে না? শখ হলে আর কি করবে বলো? আমরাও তো আর ও দামে পাইনি। হবে না ভাই, ওই দামে আমার কাছে কোনো মাছ হবে না। মাছওয়ালার কথা শুনে আকবর মন খারাপ করে সেখান থেকে চলে যেতে লাগলো। আর তখনই তার চোখ গিয়ে পড়লো পাশে রাখা একটা মাছের দিকে। এ কি ভাই, এই মাছটা কত করে? এটা এটা তো খেতে পারবে না, নরম হয়ে গেছে। তাহাতে কি, তুমি বরং ওইটাই আমায় দাও। বড় শখ করে আমার মা ইলিশ খেতে চেয়েছে, তুমি বরং ওটাই আমাকে দাও। আর বলো, ক টাকা দেবো তোমায়? আকবরকে দেখে মাছওয়ালার অনেক মায়া হলো, তাই সে বলল, বেশ, তুমি যখন নিতে চাইছো নাও, এর জন্য পয়সা দিতে হবে না। সে কি, তাই আবার হয় নাকি? ও মাছ আমার এমনিতেও ফেলে দিতেই হতো, তুমি নিয়ে যাও। বলছি তো, ওর জন্য টাকা লাগবে না। বড় উপকার করলে ভাই, বিধাতা তোমার মঙ্গল করুক। এই বলে আকবর খুশি মনে ইলিশ মাছটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাহিরে এসো দেখি। এই দেখো, তোমার জন্য কি এনেছি। আকবরের ডাক শুনে রেহেনা বেগম বেরিয়ে এসে বলল,
কি রে বাবা, ডাকছিস কেন? এই দেখো, তোমার জন্য ইলিশ এনেছি। এই তো মা, ধরে দেখো। কই রে, দেখি দেখি। বুঝলে গিন্নি, আজ মা যেভাবে বলবে সেভাবেই রাঁধবে। রেহিনা বেগম মাছটা হাতে নিয়ে নাক সিটকে বলল, এ বাবা, মাছটা তো পচে গেছে। ছি 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 আকবর, আমি জানি আমি তোদের সংসারে বোঝা হয়ে আছি। তোর বউ সারাদিন রাত আমায় কথা শোনায়, শেষে কিনা তুইও এমন করলি। কেন মা, আমি আবার কি করলাম? কি করলি মানে? মাছ খেতে চেয়েছি বলে এই পচা মাছ আনলি, যাতে আমি আর কখনো মাছ খেতে না চাই। বেশ, আর চাইবো না। এনে তোর মাছ, আমি ডোবায় ফেলে দিচ্ছি। এই বলে রেহিনা বেগম রেগে মেগে মাছটা পচা ডোবায় ছুঁড়ে মারলো। এটা তুমি কি করলে মা? যা করেছি বেশ করেছি। এই বলে রেহিনা বেগম ঘরে চলে গেল, আর আকবর কষ্ট পেয়ে কাঁদতে লাগলো। আহা, কাঁদছো কেন? জানোই তো মা আজকাল কেমন বাচ্চাদের মতো করে। বয়স হয়েছে তো, তুমি ওনার কথায় কষ্ট পেও না। না গো গিন্নি, আমি মার কথায় কষ্ট পাচ্ছি না। আমার এটা ভেবে খারাপ লাগছে যে আমি এতই অভাগা ছেলে যে মায়ের এতটুকু ইচ্ছাও পূরণ করতে পারলাম না। কেঁদো না, দেখো বিধাতা সব ঠিক করে দেবে। চলো, খাবে চলো। এই বলে আয়েশা আকবরকে ভেতরে নিয়ে গেল, আর সাথে সাথে পচা ডোবার চারপাশ থেকে এক অদ্ভুত সোনালি আভা বেরিয়ে আসলো। এ কি, আজও বড়শি নিয়ে যাচ্ছ? কি করব বলো, এতদিনের নেশা ছাড়তে তো পারি না। দেখি যদি মাছ পাই। আমার কি ইচ্ছে জানো তো, একদিন ওখানে আমি বড় বড় মাছ চাষ করব। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, যা ইচ্ছে হয় তাই করো। আয়েশার কথা শুনে আকবর বড়শি নিয়ে পচা ডোবার সামনে গিয়ে বসলো, আর সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটলো। এ কি, আমি কি দেখছি? আমার পচা ডোবায় জ্যান্ত ইলিশ। কই গো গিন্নি, কোথায় গেলে? মাকে নিয়ে একবার তাড়াতাড়ি এদিকে এসো। আকবরের ডাক শুনে আয়েশা আর রেহিনা বেগম ছুটে এসে বলল, কি হয়েছে, ডাকছো কেন? এই দেখো মা, এই পচা ডোবায় জ্যান্ত ইলিশ। বলিস কি? হ্যাঁ মা, তাও একটা দুটো না, অনেক মাছ। আরে তাই তো, হ্যাঁ গো, এ কি করে সম্ভব? সবই সম্ভব বৌমা, বিধাতা চাইলে সবই সম্ভব। তাই বলে জ্যান্ত ইলিশ? হ্যাঁ গো, তাহলে বিধাতা এতদিনে আমাদের উপর মুখ তুলে চাইলেন। হ্যাঁ গো গিন্নি, তাই তো মনে হচ্ছে। ও মা, কাল আমি তোমায় মাছ খাওয়াতে পারিনি, তবে আজ তুমি পেট পুরে ইলিশ খাবে, আর বাকিটা আমি বাজারে নিয়ে বিক্রি করব। হ্যাঁ রে বাবা, তাই করিস। এবার আমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমায় ক্ষমা করে দিস বাবা, বয়সের ভারে আমি তোকে কত কথা বলি। কি যে বলো না মা, তুমি তো আমার মা, তোমার যা ইচ্ছে তুমি আমায় তাই বলবে। আয় বাবা, আমার বুকে আয়, আমার সোনা ছেলে। এই বলে রেহেনা বেগম আকবরকে জড়িয়ে ধরলো, আর এভাবেই পচা ডোবার ইলিশ চাষ করে আকবরের সব অভাব দূর হয়ে গেল। এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।